তো আমরা আজকে পড়বো অপারেটিং সিস্টেমের প্রোটেকশন প্যাটার্ন। ঠিক আছে? তো সবার আগে একটু দেখে নেবো যে প্রোটেকশনটা আমাদের কেন লাগছে বা প্রোটেকশনটা আমাদের কেন জরুরি। মেইনলি আমাদের ডেটা প্রোটেকশনের জন্য, টু এনশিওর দ্য ডেটা সেফটি, প্রসেস অ্যান্ড প্রোগ্রাম সেফটি। প্রত্যেকটা প্রসেসকে, প্রোগ্রামকে এবং তাদের ডেটাকে সেফটি দেওয়া কার হাত থেকে? এগেইনস্ট ইলিগাল ইউজার, হ্যাঁ, যারা অ্যাকচুয়াল ইউজার না, হ্যাঁ, এবং অর ইভেন প্রোগ্রাম অ্যাক্সেস। ঠিক আছে? যেমন আমরা অলরেডি মেমোরিতে বা অন্যান্য জায়গায় দেখছি যে যে কোনো প্রসেস অন্য প্রসেসের ভিতর দিয়ে বা অন্য প্রসেস কিন্তু আসলে অ্যাক্সেস করতে পারে না। তাহলে এগুলোর জন্য আসলে আমাদের অপারেটিং সিস্টেমে কিছু প্রোটেকশন মেকানিজম থাকা প্রয়োজন। ঠিক আছে? So it is to ensure that program resources and data are accessed only according to the system policies, এবং এটাও এনশিওর করা যে এই সিস্টেমের যে পলিসি আছে সেই অনুযায়ী যেন কেউ কোনো রিসোর্সকে ইউজ করতে পারে। ঠিক আছে? তো এখন এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে তোমাদের সিস্টেমের রিসোর্স কি কি, তোমাদের সিস্টেমের রিসোর্স কারা। তাহলে এগুলো নিয়ে আমরা সবার প্রথমে পড়বো যে কেমন বলতেছে। তাহলে প্রোটেকশন কেন দরকার? প্রথমত হলো ডেটা, প্রত্যেকটা ডেটাকে, প্রসেসকে, সবকিছুকে আমার প্রোটেকশনের জন্য আমার অপারেটিং সিস্টেমে একটা প্রোটেকশন মেকানিজম থাকা প্রয়োজন। তো এরপরে বলতেন তাহলে আমার প্রোটেকশনের গোলটা কি, আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি? অপারেটিং সিস্টেম কনসিস্ট অফ আ কালেকশন অফ অবজেক্ট। অপারেটিং সিস্টেমের ভিতরে কি থাকে? তোমার অনেক কালেকশন অফ অবজেক্ট থাকে। তার মানে কি অনেক রকমের রিসোর্স থাকে। যেমন তোমার হার্ডওয়্যার রিসোর্স থাকে, সফটওয়্যার রিসোর্স থাকে। তো হার্ডওয়্যার রিসোর্স বলতে তোমার কি বোঝাচ্ছে? হার্ডওয়্যার রিসোর্স বলতে বোঝাচ্ছে তাহলে তোমরা জানো সিপিইউ, হ্যাঁ, মেমোরি সেগমেন্ট, ঠিক আছে, কিংবা তোমার ডিস্ক ড্রাইভার, এগুলো তোমার হার্ডওয়্যার রিসোর্সের মধ্যে পড়ে। সফটওয়্যার রিসোর্সের মধ্যে ধরো ফাইল গুলো সফটওয়্যার রিসোর্সের মধ্যে পড়বে, কিংবা তোমার মনে করো যে সিমাফোর তোমার সফটওয়্যার রিসোর্সের মধ্যে পড়বে, কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম আরো তোমার সফটওয়্যার রিসোর্সের মধ্যে পড়তে পারে। তো ইচ অবজেক্ট হ্যাজ এ ইউনিক নেম অ্যান্ড আর অ্যাক্সেসিবল টু সাম ডিফাইন্ড সেট অফ অপারেশন। ঠিক আছে? যে প্রত্যেকটা এরকম মানে রিসোর্সের আলাদা আলাদা নাম আছে, এবং প্রত্যেকটার অপারেশন তোমার ডিফাইন করা, হ্যাঁ, কার উপরে তোমার কি ধরনের কাজ হবে সেগুলো তোমার ডিফাইন করা। তো সেট পলিসিস টু এনশিওর অথরাইজড অ্যাক্সেস অফ অবজেক্ট উইদিন দ্য কম্পিউটার সিস্টেম। তার মানে কি যে তোমার কম্পিউটারে ওই রিসোর্স গুলোকে কারা ব্যবহার করবে? ডিফারেন্ট সেট অফ প্রসেস বা অ্যাজ এ ইউজার হিসেবে আমরা ব্যবহার করব। তো এই অবজেক্ট বলতে আসলে বোঝাচ্ছে কি তোমার সিস্টেমের রিসোর্স, হার্ডওয়্যার বা সফটওয়্যার রিসোর্স। তাহলে এই অবজেক্ট গুলোকে কে ইউজ করবো? হয় আমরা ইউজাররা ইউজ করব, অথবা কোনো প্রসেস এই রিসোর্স গুলোকে ইউজ করবে। ঠিক আছে? তাহলে কোনো প্রসেস বা কোনো ইউজার যখন এই হার্ডওয়্যার রিসোর্স গুলোকে এক্সিকিউট করবে, তখন তার ওই রিসোর্স গুলোকে এক্সিকিউট করার রাইট আছে কি? কার কি কি রাইট আছে? কে কোনটাকে এক্সিকিউট করতে পারবে, কে কোনটাকে এক্সিকিউট করতে পারবে না, এগুলো রাইট গুলো অপারেটিং সিস্টেম আসলে কি করে? চেক করে। চেক করে তোমার আর কি কার কি রাইট আছে সেগুলো তাকে নিশ্চিত করে। ঠিক আছে? যে ধরো কোনো একটা ফাইলকে আমার রিড করার অনুমতি আছে, তাহলে অপারেটিং সিস্টেম কি চেক করবে যে আমার এটাকে রিড করার রাইট আছে কিনা, যে আমি এটাকে রিড করতে পারবো কিনা। ঠিক আছে? যদি আমার রিড করার রাইট থাকে তাহলে আমাকে এটাকে অ্যাক্সেস করতে দিবে, মানে এটাকে আমাকে রিড করতে দিবে, এবং এটা আমাকে অপারেটিং সিস্টেম অবশ্যই নিশ্চিত করবে। যেমন ধরো ইউনিভার্সিটিতে তোমার কি কি রাইট আছে। ঠিক আছে? তোমার ধরো যে লাইব্রেরিতে যাওয়ার রাইট আছে, তো অ্যাজ এ অথরিটি যারা আছে তারা কি নিশ্চিত করবে তুমি যেন লাইব্রেরিতে যাইতে পারো? শুধু যাইতে পারলেই হবে না, তুমি লাইব্রেরিতে গিয়ে যেন পড়তে পারো, তুমি যেন সেখান থেকে বই ইস্যু করতে পারো, এগুলো তোমাকে নিশ্চিত করতে হবে। তো এগুলো হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমের প্রোটেকশনের কাজ, যে যাকে যেই রাইটটা দেওয়া সেই রাইট গুলো চেক করে নেওয়া যে হ্যাঁ ঠিক আছে কিনা। রাইট চেক করা বলতে ধরো তুমি যখন কোন তোমার ইউনিভার্সিটিতে ঢুকো, তখন তোমার আইডি দিয়ে ঢুকো, কিংবা তুমি ধরো যে তোমার যখন লাইব্রেরিতে বা ল্যাবে ঢুকো তখনও তোমাকে ধরো আইডি শো করতে হয়, বা পরীক্ষার সময় তোমার আইডি গলায় রাখতে হয়। তাহলে প্রত্যেকটা কাজ করার সময় কি করা, তার কারো মানে সেই রাইটটা আছে কিনা সেটা চেক করা, এবং তাকে সেই রাইট চেক করার পর ওর যদি ওই রাইট থাকে ওটা তাকে এক্সেস করতে দেওয়া। ঠিক আছে? এটাই মেইনলি আসলে অপারেটিং সিস্টেমের প্রোটেকশনের আসলে মেইন কাজ। ঠিক আছে? তাহলে এরপরে বলতেছে কি প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ। হ্যাঁ, লিস্ট প্রিভিলেজ বলতে আমরা বুঝি কি, যে প্রিন্সিপাল অফ লিস্ট মানে আমরা এরপরে প্রিন্সিপাল অফ প্রোটেকশন, মানে আমাদের প্রোটেকশনের প্রিন্সিপালটা কি হবে? প্রোটেকশনটা মানে প্রিন্সিপালটা হবে তোমার প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ, মানে যার যতটুকু দরকার আমি তাকে ততটুকুই দিব, এর থেকে বেশি এক্সেস রাইট আমি কাউকে দিব না। ঠিক আছে? মনে করো কোনো একটা ফাইলের, ঠিক আছে, কোনো একটা ফাইলের ভিতরে অনেক ইনফরমেশন আছে, অনেকগুলো ফাইল আছে, ধরো F1 ফাইল, F2 ফাইল, অনেকগুলো ফাইল আছে।
তাহলে অ্যাজ এ ইউজার মনে করো আমি ইউজার ওয়ান, আমি মনে করো F1 ফাইলকে রিড করতে চাই, হ্যাঁ, আর F2 ফাইলের ভিতরে রাইট করতে চাই। তাহলে আমি যেটাকে রিড করতে চাই তাকে শুধু রিড করারই পারমিশন দিবে, আর যেখানে রাইট করতে চাই এই ফাইল আমাকে শুধু রাইট করারই পারমিশন দিবে। আমি যাকে রিড করতে চাই আমাকে ওকে রাইট করার পারমিশন দিবে না, কিংবা ওকে আবার রিড করার পারমিশন দিবে না। তার মানে কি, যাকে যতটুকু দেওয়ার দরকার তাকে ততটুকুই দিবে। এটা কি বলছে তোমার রিলিজ প্রিভিলেজ, যে আমি বেশি বেশি করে কোনো কিছু দিব না। এর ফলে হবে কি, যত কম অ্যাক্সেস আমি দিব বা যতটুকু দরকার ততটুকুই যদি দেই, তাতে করে আমার ড্যামেজটা এড়ানো সম্ভব মানে হবে, মানে আমার ড্যামেজটা এতে কম হবে। আমি কাউকেই আমি কি ইনফাইনাইট নাম্বার অফ রিসোর্স দিচ্ছি না, অনেক রিসোর্স দিচ্ছি না, যার ফলে আমার ড্যামেজটাকে আমি কন্ট্রোল করতে পারবো। যার যতটুকু দরকার তাকে আমি ততটুকুই এক্সেস রাইট দিব, এর বেশি দরকার না হলে আমি তাকে দিব না। এটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ বলতে আর কি বুঝাই। এইটাকেই আমরা আসলে পুরা এই লেকচারের মধ্যে আর কি কন্টিনিউ করছি বা ধারণ করছি, লিস্ট প্রিভিলেজ, যে যার যতটুকু দরকার তাকে ততটুকু এক্সেস রাইট দেওয়া হচ্ছে। প্রত্যেকটা প্রসেসকে বা ইউজারকে যার যা দরকার তাকে শুধু ততটুকুই এক্সেস করতে দেওয়া হয়েছে, বা রিড করতে বা রাইট করতে এই দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই যে কে কি রিড করবে, কে কি রাইট করবে, কে কি এক্সেস করবে, কে কোন রিসোর্স ইউজ করবে, এই ব্যাপারটা কে চেক করে? অপারেটিং সিস্টেম এই প্রোটেকশনের ব্যাপারটা চেক করে, এবং চেক করে দেখে যে হ্যাঁ এটা ওর ভ্যালিড রিকোয়েস্ট কিনা। যদি ভ্যালিড হয় তাহলে তাকে সেটা এক্সেস করতে দেয়, এটাও নিশ্চিত করে তোমার অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের এটাই গোল, যে এই প্রোটেকশনের ব্যাপারে কার কি এক্সেস রাইট আছে এটা চেক করে তাকে সেই রাইটটা অ্যাচিভ করতে দেওয়া। তো এখানে দেখো দুটো টার্ম নিয়ে বলছো, একটা টার্ম হচ্ছে মেকানিজম, আর একটা টার্ম হচ্ছে তোমার পলিসি। তো মেকানিজম বলতে আসলে বোঝাচ্ছে যে মেকানিজম ইজ হোয়াট ইজ বিল্ট ইনটু দ্য ওয়েব ফর ইটস প্রোটেকশন। মানে এটা তোমার ওয়েব ডেভেলপাররা কি করে, তোমার মেকানিজম গুলো ডেভেলপ করে হাউ টু প্রোটেক্ট, মানে গিভ প্রোটেকশন বাই দ্য অপারেটিং সিস্টেম। তুমি কিভাবে প্রোটেকশনটা দিবা সেই মেকানিজম গুলো যারা ওয়েব ডেভেলপার আছে তারা একই মেকানিজম এগুলো ডেভেলপ করে। কিন্তু পলিসি বলতে আসলে কি বোঝায়? তোমরা অনেক সময় শুনছো না যে এরা হলো পলিসি মেকার, হ্যাঁ, এরা হলো ধরো ইউনিভার্সিটির পলিসি মেকার কারা? যারা অ্যাডমিনে আছে, যারা অ্যাডমিন প্যানেলে আছেন, অবশ্যই যারা অ্যাডমিন তারাই কি করবে, পলিসি মেক করবে। তাহলে আমাদের এই মেকানিজম এবং পলিসি গুলো আমাদের এখানে, মেকানিজম গুলো তোমার কে কারা বিল করবে? যারা অপারেটিং সিস্টেম লেভেলের ডেভেলপার আছে তারা এই মেকানিজম মানে প্রোটেকশন অপারেশন গুলো মেকানিজম গুলো ডেভেলপ করবে, আর পলিসি গুলো ডেভেলপ করবে অ্যাডমিন অ্যাডমিন যারা তারা। ইট ডিফাইন্স দ্যাট স্টেটস আর অ্যালাউড অর নট অ্যালাউড, মানে কাকে কোন অথরিটি দিব, কার কতটুকু অথরাইজেশন আছে, কাকে কতটুকু মানে অথরাইজেশন দেব, বা কার আনঅথরাইজেশন। ধরো কোনো একটা স্পেশাল লিস্ট আছে, হ্যাঁ, এই লিস্টটা ধরো শুধুমাত্র ওরা ব্যবহার করতে পারবে, ওরা ব্যবহার করতে পারবে না। বা ওইখানে একটা স্পেশাল একটা জায়গা আছে, এটা ওরা ব্যবহার করতে পারবে, বা একটা স্পেশাল মেশিন আছে, এটা সাম গ্রুপ অফ পিপল ব্যবহার করতে পারবে, ব্যবহার করতে পারবে না। তাহলে কে কোনটা ব্যবহার করতে পারবে বা পারবে না, এই যে সেট অফ রুলস বা পলিসি, কিসের উপর ভিত্তি করে সেট অফ রুলস তৈরি করছে, এটা অ্যাডমিনরাই জানে, ঠিক আছে। তাহলে পলিসি মেকার হচ্ছে তোমার অ্যাডমিন, আর মেকানিজম তোমার অপারেশন মানে অপারেটিং সিস্টেম ডেভেলপার যারা তারা এটাকে মেক করে। আচ্ছা, এরপরে আসি তোমার ডোমেইন অফ প্রোটেকশন। হ্যাঁ, এখানে ডোমেইন অফ প্রোটেকশনের তোমাদের অরিজিনাল স্লাইডটা এটা, ঠিক আছে। এখানে আমি এই যে রেড ইঙ্ক দিয়ে যেটা কয়েকটা জায়গায় আমি লিখছি, মানে এটারই সাবস্টিটিউট স্লাইড আমি এখানে তৈরি করছি। হ্যাঁ, ডোমেইন অফ প্রোটেকশন জাস্ট যেন তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারো এই জন্য। যেমন এখানে ধরো ডোমেইন অফ প্রোটেকশনে কি বলছে, যে লিঙ্কস অফ প্রোটেকশন সেপারেট ফাংশন ইনটু ডোমেইন অ্যান্ড অর্ডার দেম হায়ারার্কিয়ালি। মানে তোমার মানে এরকম দেখছো না যে অনেক সময় যে রিং এর মতো করে তোমার প্রিভিলেজ গুলো ডিস্ট্রিবিউট করা থাকে, যারা ভিতরে সবচেয়ে আছে ইনার মোড, এটাই হচ্ছে তোমার রুট, বা এটাই হচ্ছে তোমার ওনার, বা এটাই হচ্ছে তোমার অ্যাডমিন। সুতরাং এটা প্রিভিলেজ বেসিস, তার উপরে যারা আছে তারপরে তাদের প্রিভিলেজ, তার উপরে যারা আছে তারপরে তাদের, এভাবে তোমার হায়ারার্কিয়ালি মেনটেন করা হয়। তো এখানে দেখো ডোমেইন অফ প্রোটেকশন বলতে এই যে ছবিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ডোমেইন বলতে আসলে তোমার কি বোঝানো হয়? ডোমেইন বলতে আসলে বোঝানো হচ্ছে তোমার ইউজার, বা তোমার যারা তোমার কি বলবো, যে কোনো একটা প্রসেস বা কোনো একটা ইউজারকে আমরা আসলে ডোমেইন বলতেছি। তো ডোমেইন আসলে কি, মানে আমরা বলতে চাই যে এটা সেট অফ পারমিশন দ্যাট আ প্রসেস অর ইউজার অপারেশন উইদিন। ধরো যে আমি একটা ডোমেইনের মধ্যে ও কোন কোন ফাইল বা কোন কোন জিনিস কোনটা কোনটা রিড করতে পারবে, কোনটা কোনটা রাইট করতে পারবে, এরকম সেট অফ রাইটস গুলো তোমার একটা ডোমেইনের মধ্যে লেখা থাকে। তাহলে এখানে ডোমেইন অফ প্রোটেকশনটা কি বলতে চাই, ইন অ্যান অপারেটিং সিস্টেম ডোমেইন অফ প্রোটেকশন ডিফাইন দ্য স্পেসিফিক রিসোর্সেস
রিসোর্স কি কি তোমরা জানো? হ্যাঁ, ডিফাইন্স দ্য স্পেসিফিক রিসোর্সেস আ প্রসেস or user can access and allowed operation। তাহলে কোন কোন রিসোর্সকে কে কে ইউজ করতে পারবে এবং তার উপরে কোন কোন অপারেশন পারফর্ম করতে পারবে অন দোজ রিসোর্স। এনফোর্সিং সিকিউরিটি বাই আইসোলেটিং entities and implementing the principle of least privilege এবং সেগুলোর উপর লিস্ট প্রিভিলেজ মেকানিজম ইউজ করে আমরা কি করব টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস এন্ড মেইনটেইন সিস্টেম স্টেবিলিটি। এবং এভাবে আমরা একটা ডোমেইনের মধ্যে আমরা তাহলে কি লিখি যে কোন কোন মানে এই প্রসেস কোন কোন রিসোর্সে কি কি রাইট আছে। যেমন এখানে ধরো একটা ডোমেইন 1 এর ভিতরে এই ধরো অবজেক্ট দিয়ে আমরা আসলে কি বুঝাই রিসোর্স। তাহলে অবজেক্ট 3 বা এই তোমার এই রিসোর্সকে সে কি করতে পারবে রিড বা রাইট করতে পারবে। বা অবজেক্ট 1 সে কি করতে পারবে যেটা অবজেক্ট 1 এই রিসোর্সটাকে সে রিড এবং রাইট করতে পারবে, যেটা অবজেক্ট 2 সেটাকে সে এক্সিকিউট করতে পারবে। তাহলে কোন কোন রিসোর্সকে সে ইউজ করতে পারবে এবং কোন কোন রিসোর্সের কি কি রাইট আছে এটা সে আর কি নিশ্চিত করে লিস্ট প্রিভিলেজ মেকানিজম ইউজ করে, এবং এটাতে যেন আনঅথরাইজড অ্যাক্সেস না হয় এবং সিস্টেমটা যেন সিকিউর থাকে এটাও সে নিশ্চিত করে। It acts as a security boundary, controlling who can do what and which of to which object। তাহলে কোন কোন ডোমেইন কোন কোন তোমার মানে অবজেক্ট বলতে বোঝাচ্ছে তোমার কোন কোন রিসোর্সকে ইউজ করবে, ঠিক আছে, এইটা এই ডোমেইন দিয়ে বোঝানো হয়। উইথ এক্সাম্পল যেমন এখানে বলছে তোমার কি কার্নেল ডোমেইন, প্রসেস ডোমেইন, ঠিক আছে। যেমন বলতেছে কি কার্নেলের যেমন একটা হইতে পারে ইউজারের ডোমেইন, একটা হইতে পারে কার্নেলের ডোমেইন, একটা হইতে পারে প্রসেসের ডোমেইন। তুমি আমাদের ইউনিভার্সিটির কথা তোমরা চিন্তা করো, ঠিক আছে, আমাদের ইউনিভার্সিটিতে কি হইতে পারে তোমার স্টুডেন্টদের জন্য একটা ডোমেইন থাকতে পারে আলাদা, ঠিক আছে, টিচারদের জন্য একটা ডোমেইন থাকতে পারে, ঠিক আছে, হয়তো বা রেজিস্টার অফিসার যারা কাজ করে তাদের জন্য আর একটা ডোমেইন হইতে পারে, ঠিক আছে, কিংবা তার থেকে যারা তোমার অ্যাডমিন আছে, হ্যাঁ, যারা ইউনিভার্সিটি ওন করে তাদের একটা আলাদা ডোমেইন হইতে পারে, ঠিক আছে। এবং সবারই কিন্তু কিছু তারা কে কে কোন কোন রিসোর্স ইউজ করতে পারবে এবং কিভাবে ইউজ করতে পারবে সেই রাইট কিন্তু ঠিক আছে। যেমন ধরো ফ্যাকাল্টি ডোমেনে ফ্যাকাল্টিরা আমরা তোমরা রেজাল্ট কিসে দেখো? কানেক্টে দেখো না? হ্যাঁ, কানেক্টে দেখো না? আমাদেরকে কিন্তু কানেক্ট অ্যাক্সেস করার রাইট দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কানেক্ট আমরা কিন্তু কি করতে পারি তোমাদের রেজাল্ট দেখতে পারি, হ্যাঁ, তোমাদের অ্যাডভাইজিং করতে পারি, আবার কি করতে পারি আমরা ওইখানে কানেক্টে তোমাদেরকে কি করতে পারি যখন আমাদেরকে মানে ফাইনালে টাইম আছে তারপর আমরা ওখানে কি করতে পারি তোমাদের রেজাল্ট জমাও দিতে পারি কানেক্টে, ঠিক আছে, কিংবা অ্যাডভাইজিং এর সময় তোমাদেরকে অ্যাডভাইজিং করানোর এক্সেস দেওয়া হয়, এটা কিন্তু সবসময় দেওয়া হয় না। তাহলে কোনো কোনো সময় তাহলে আমাকে ওই স্পেশাল রাইটটা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, সবসময় কিন্তু আমাকে ওই রাইটটা দেওয়া হয়, ঠিক আছে। তো ওরকম মনে করো যে তোমার কম্পিউটার সিস্টেমে এরকম সেপারেট সেপারেট ডোমেইন আছে, কোনো কেউ কেউ ইউজার ডোমেইনের মধ্যে পড়ছে, কেউ কেউ কার্নেল ডোমেইনে পড়ছে, কেউ কেউ ধরো প্রসেস ডোমেইনে পড়ছে, ঠিক আছে। তো ইমপ্লিমেন্টেশন ক্যান বি ভায়া প্রসেস অপারেটিং ইন আ প্রোটেকশন ডোমেইন। তো এখানে স্পেসিফিক রিসোর্সেস প্রসেস মে অ্যাক্সেস, মানে বোঝাচ্ছে যে তোমার ইচ রানিং প্রসেস মানে সবসময় প্রত্যেকটা রানিং প্রসেস উইল অপারেট উইদিন এ স্পেসিফিক ডোমেইন। প্রত্যেকটা প্রসেস একটা ডোমেইনের আন্ডারে রান করবে, হ্যাঁ, এবং তোমার মানে মানে প্রত্যেকটা প্রসেসকে প্রত্যেকটা প্রসেসের কিছু স্পেসিফিক অবশ্যই রাইট থাকবে, ঠিক আছে। যে এখানে স্পেসিফিক রিসোর্সেস প্রসেস মে অ্যাক্সেস ইচ ডোমেইন স্পেসিফিক সেট অফ অবজেক্ট এন্ড টাইপ অফ অপারেশন, এগুলোই বুঝাইছে। যেমন ধরো এখানে অবজেক্ট নেম এটা হইতে পারে ধরো কোনো একটা ফাইল নেম, এটা অ্যাক্সেস, মনে করো একটা ফাইল নেম লিখলাম ধরো mtr.txt, হ্যাঁ, mtr.txt নামে একটা ফাইল লিখলাম, কমা দিয়ে কি লিখবো ওইটাকে তোমার অ্যাক্সেস টাইপ কি আছে আমার, ধরো অ্যাক্সেস টাইপ আমি দিচ্ছি ওখানে ধরো ফ্রি, হ্যাঁ, তাহলে এরকম করে আমরা লিখতে পারি ডোমেইন নেম শেয়ার অ্যাক্সেস টাইপ। তো অ্যাসোসিয়েশন ক্যান বি স্ট্যাটিক অর ডাইনামিক, দ্যাট মিনস যে এই যে রাইটস গুলো এগুলো সবসময় ফিক্সড হয় না, এগুলো কখনো কখনো ডাইনামিক হয়, যেটা আমি কেবলই বলতেছিলাম। যেমন কানেক্টকে যে আমরা ব্যবহার করি আমাদেরকে ফ্যাকাল্টি হিসেবে, আমাদের কিন্তু এটাকে অ্যাক্সেস করার রাইট সবসময় ফিক্সড থাকে না, ঠিক আছে। যখন অ্যাডভাইজিং এর টাইম হয় তখন আমাদেরকে কিছুটা অ্যাক্সেস দেওয়া হয়, আবার যখন তোমার রেজাল্ট সাবমিশনের টাইম হয় তখন কিছুটা অ্যাক্সেস দেওয়া হয়, আবার বাকি সময় আমাদের জন্য অ্যাক্সেস ধরো বন্ধ করে রাখা হয়, ঠিক আছে। তাহলে এই অ্যাক্সেস টাইপ গুলোতে সবসময় স্ট্যাটিক হবে বা ফিক্সড হবে এমনটা না, ঠিক আছে। অ্যাক্সেস টাইপ গুলো তোমার মানে সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হতে পারে। এই ডাইনামিক প্রসেস ক্যান ডোমেইন সুইচ, ঠিক আছে। যদি
হয় তখন প্রসেস কি করবে, ডোমেইন সুইচ করবে, মানে একটা ডোমেইন থেকে আর একটা ডোমেইনে গিয়ে কাজ করবে। যেমন মনে করো ডোমেইন সুইচ বলতে আসলে কি বোঝাচ্ছি, যে মনে করো যে আমার একটা কাজ করার রাইট নাই, হ্যাঁ, কিন্তু আমার বস সে অন্য ডোমেইনে আছে, তার সেই কাজটা করার রাইট আছে। এখন সে নাই, তারা বর্তমানে সে আমাকে দায়িত্ব দিয়ে গেছে। তাহলে সে যে একদিন নাই আমাকে যে দায়িত্ব দিয়ে গেছে, তাহলে আমি যখন তার কাজ করতেছি, তার তার হয়ে ধরো কোনো একটা কাজ করতেছি, তখন তার রেসপন্সিবিলিটি আমি অন্য ডোমেইনে গিয়ে কাজ করতে, ঠিক আছে? তাহলে আমি কিছু সময়ের জন্য অন্য ডোমেইনে সুইচ করে কাজটা করেছি, ঠিক আছে? এইগুলোকে বলতেছে তোমার ডোমেইন সুইচ। ডোমেইন সুইচের কনসেপ্টটা আমরা ভালো করে মানে আমরা পরবর্তীতে আবারও পড়বো। তো এখানে ডোমেইন স্ট্রাকচারিং একটু নো প্রিন্সিপালে এখানে কি বলতে, প্রসেস শুড অনলি বি অ্যালাউড টু অ্যাক্সেস রিসোর্সেস which are necessary for completing task and for which they are authorized। যেমন এখানে তিনটা ডোমেইন দেখাইছে, D1 এটা সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট ডোমেইন। যেমন এখানে এই ডোমেইনের মধ্যে সে অবজেক্ট 3 কে রিড করতে পারে, রাইট করতে পারে, অবজেক্ট 1 কে রিড রাইট করতে পারে, অবজেক্ট 2 কে এক্সিকিউট করতে পারে। ডোমেইন 2 আর ডোমেইন 3 এই দুটো দেখো কি করছে, ওভারল্যাপ করছে। তার মানে কি এই দুইটার মধ্যে এই যে অবজেক্ট 4 প্রিন্ট করার অপশনটা এটা কিন্তু কমন। তার মানে ডোমেইন 2 যখন প্রিন্ট করে তখন আসলে কি করে, সে আসলে মানে এই ডোমেইনে সুইচ করে এটা করে, অথবা ডোমেইন 3 এই ডোমেইনে সুইচ করে করে, মানে দুজনের জন্য এই অপশনটা কিন্তু তোমার কমন। তারপর ধরো এই যে অবজেক্ট 1, হ্যাঁ, অবজেক্ট 1 কে যখন কেউ এক্সিকিউট করতে চাচ্ছে তখন কিন্তু ডোমেইন 3 তে এসে এসে তাকে এক্সিকিউট করতে হচ্ছে, কিন্তু ডোমেইন 3 তে কি আমি অবজেক্ট 1 কে বা এই রিসোর্সকে বা এই ফাইলটাকে কি রিড রাইট করতে পারছি? যদি আমি অবজেক্ট 1 কে রিড রাইট করতে চাই তখন কি করতে হয়, আমাকে ডোমেইন 1 এ এসে তোমার এসে কি করতে হয়, এই যে এখানে যে কি আছে তোমার, এই যে তোমার এখানে দেখো অবজেক্ট 1, এই অবজেক্ট 1 কে তখন এখানে রিড রাইট করতে হবে, এই যে অবজেক্ট 1, ঠিক আছে? তাহলে অবজেক্ট 1 কে রিড রাইট করতে চাইলে আমার ডোমেইন সুইচ করে কোথায় আসতে হবে, এই ডোমেইন 1 এ আসতে হবে। এখানে একটি রিড রাইট করে আবার যদি আমি কি করতে চাই, এটাকে এক্সিকিউট করতে চাই, তাহলে আমার ডোমেইন সুইচে গিয়ে এটাকে কি করতে হবে, সুইচ করে এটাকে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারের মধ্যে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইনের মধ্যে বা ইউজার বলি বা প্রসেস বলি, তাদেরকে তারা কোন কোন রিসোর্স ইউজ করবে এবং কোন কোন রিসোর্সকে বা কোন কোন তোমার মানে মানে হার্ডওয়্যার বা সফটওয়্যার রিসোর্স তাদের ইউজ করার জন্য কি কি রাইট আছে, সেগুলো আমরা একটা ডোমেইনের মধ্যে এভাবে লিখে রিপ্রেজেন্ট করতে পারি। আমাকে শোনা যাচ্ছে তো না? জি মিস। ওকে, আচ্ছা। ডোমেইন ইমপ্লিমেন্টেশন ইন ইউনিক্স, ঠিক আছে? ইউনিক্সের ডোমেইন ইমপ্লিমেন্টেশন বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমরা মানে তোমরা তো ইউনিক্সের এক্সটেন্ডেড 2.5 সিস্টেম তোমরা পড়ছো, ঠিক আছে? তো এখানে আসলে একটা ডোমেইন থেকে যদি কেউ অন্য ডোমেইনে সুইচ করার প্রয়োজন হয় তখন কি কি প্রোটেকশন টেকনিক ইউজ করে, হ্যাঁ, এই সুইচটাকে করতে পারে, এখানে এরকম তিনটা টেকনিকের কথা আসলে বলা হয়েছে। এই যে আমি ব্লু কালি দিয়ে ব্লু করে দিচ্ছি, এই স্লাইডটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো, এই লিটল বিট মডিফাই করা স্লাইডটা আমি শেয়ার করিনি এখনো, আমি শেয়ার করে দেবো যদি মডিফাই করছি। তো তাহলে যদি কোনো একটা ডোমেইন থেকে কোনো কারণে যদি অন্য ডোমেইনে সুইচ করার প্রয়োজন হয় তখন ইউনিক্সে, হ্যাঁ, এই সুইচটা কিভাবে হয় সেটা সেটা তিনটা টেকনিক এখানে তোমার বলছে, ঠিক আছে? যেমন প্রত্যেকটা ডোমেইনের একটা করে ইউজার আইডি আছে, ডেফিনেটলি প্রত্যেকটা ডোমেইনকে আলাদা আলাদা ইউজার আইডি দেওয়া হয়, ঠিক আছে? এছাড়া কি বলা হয়েছে যে লিনাক্সের এখানে প্রথমটা বলা হচ্ছে কি, যে ডোমেইন সুইচ অ্যাকমপ্লিশ ভায়া ফাইল সিস্টেম। তাহলে ফাইল সিস্টেমের ক্ষেত্রে ডোমেন সুইচটা কিভাবে করবে, ঠিক আছে? যে একটা ফাইল যদি অন্য ফাইলে গিয়ে কোনো কিছু করতে চায়, হ্যাঁ, তাহলে সেখানে কিভাবে তোমার এটা এই ডোমেন সুইচটা তোমার সম্ভব, ঠিক আছে? তো লিনাক্সের প্রত্যেকটা ফাইলের সাথে কিন্তু তার পারমিশন অ্যাটাচ করা থাকে। পারমিশন বলতে যে কোন ফাইল ওটা রিড করতে পারবে, রাইট করতে পারবে, এগুলো সবকিছু কিন্তু তোমার বলা থাকে। এছাড়াও কি থাকে, তোমার একটা স্পেশাল গিট থাকে, যে গিটটাকে বলতেছে তোমার সেট ইউআইডি, ঠিক আছে? এইটা একটা স্পেশাল গিট থাকে। কখনো কখনো আমরা কি ইউজার হিসেবে কোনো সেন্সিটিভ ফাইলকে যদি রাইট করতে চাই, মানে বা এক্সেস করতে চাই বা এক্সিকিউট করতে চাই, তখন ওই সিস্টেম ফাইলটাকে হয়তো বা আমরা এক্সিকিউট বা মানে এক্সেস করতে পারি না। তখন এই যে তোমার অপারেটিং সিস্টেম কি করে, তখন
আমি আমি যেই ডোমেইনে আছি, হ্যাঁ, আমার কি করে, আমার ডোমেইনে আমার ইউজার আইডি কে সে কি করে দেয়, সেট ইউআইডি বিটটাকে সে অন করে দেয়। ঠিক আছে? এর ফলে তোমার কি হয়, যে আমি পুরো একটা কি বলবো, যে আমি সেট আইডি বিটটা যদি অন হয়, তাহলে আমি মানে ওই রানিং প্রসেসের ইউজার আইডি কে রুট হিসেবে আমি কি করতে পারি, কনসিডার করতে পারি, এবং রুট হিসেবে কনসিডার করে আমি ওই প্রোগ্রামটাকে বা ওই ফাইলটাকে এক্সিকিউট করতে পারি। এখন রুট আসলে কি, রুট আসলে বলতে বোঝায় হচ্ছে ওনার। তাহলে কম্পিউটার সিস্টেমে সব ফাইলের মধ্যে তোমার রুটটা কিন্তু আমরা সাধারণত এরকম করে একটা অ্যাক্সেস ফাইলের একটা পাথ লিখতাম না। তাহলে এটা ছিল তোমার রুট। রুট বলতে বোঝায় যে ওনার অফ দ্য ফাইল, ওই কোনো একটা ফাইলের ওনার। তাহলে আমি যদি ওনার হিসেবে এক্সিকিউট করি, তখন তো আর ওই সিস্টেম ফাইলটাকে এক্সিকিউট করার আর কোনো সমস্যা নেই। এখানে বলতেছে when file is executed and set UID is equal to on, then user ID is set to owner. তাহলে ইউজার আইডি কে তখন ওনারের আইডি হিসেবে সেট করা হয় অফ দ্য ফাইল বিং এক্সিকিউটেড, যতক্ষণ আমি ওই ফাইলটাকে এক্সিকিউট করব। এবং when execution completed user ID is reset, এবং এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেলে ইউজার আইডি আবার কি করা হবে, রিসেট করা হবে। তার মানে আমি যখন ফাইল সিস্টেমে আমি সুইচ করতে যাব, তখন আমার এক্সেস সাইটের সাথে সাথে আমার একটা অ্যাডিশনাল বিট থাকে, তখন আমি আসলে কি করি, আমার আইডিটাকেই আমি সুইচ করি। আমার আইডিকে আমি চেঞ্জ করে আমার ওনারের আইডিটাকে আমি নিয়ে এটাকে এক্সিকিউট করি। এক্সিকিউট করা হয়ে গেলে আমি আবার আমার আইডিতে ব্যাক করে আসি। ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে কি, যে ডোমেন সুইচ অ্যাকমপ্লিশ ভায়া পাসওয়ার্ড। ঠিক আছে? তাহলে তোমরা মনে হয় এই কমান্ড গুলো অলরেডি দেখছো। দেখছো কি, এই যে এসইউ কমান্ড বা সুডো কমান্ড, এগুলো কি তোমরা ইউজ করছো লিনাক্সে কখনো ল্যাবে? না মিস। আচ্ছা, তাহলে ডোমেইন সুইচ অ্যাকমপ্লিশ ভায়া পাসওয়ার্ড। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ড দিয়ে কিভাবে সুইচ করতে পারি, যে তোমরা যদি লিনাক্সে এসইউ লিখে এটাকে এক্সিকিউট করতে চাও, তখন সে কি বলবে, তোমার কাছে একটা পাসওয়ার্ড চাবে। ঠিক আছে? তাহলে ওই সময় যে পাসওয়ার্ড চাবে, তাহলে পাসওয়ার্ড চাইলে তখন তুমি তোমার পাসওয়ার্ড না, কার পাসওয়ার্ড দিবা, রুটের। হ্যাঁ, তোমার ওই কোনো একটা ফাইলের যে এটাকে এসইউ কমান্ড লিখছে তার পাসওয়ার্ড চাইনি, তার রুটের পাসওয়ার্ডটা তোমাকে তখন দিতে হবে। দিলে তখন তুমি কি করতে পারবা, সে এই পাসওয়ার্ডটা ভেরিফাই করবে, করে মিলাই দেখবে যে হ্যাঁ তুমি ঠিক পাসওয়ার্ড দিচ্ছ কিনা। তোমার ভেরিফাই করে দেখার পর যদি সেটা মিলে যায়, তাহলে তোমাকে রুট হিসেবে ওই পুরো সেশনটাকে এক্সিকিউট করতে দিবে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ডোমেইন সুইচিং ভায়া কমান্ড। এই কমান্ডটাও হচ্ছে তোমার সুডো কমান্ড। এটাও খুব পপুলার একটা কমান্ড, হ্যাঁ, ইউনিক্সের। মানে এই কমান্ডটা পুরো সেশনের জন্য না, হ্যাঁ, শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক কমান্ডকে, হ্যাঁ, তোমার এক্সিকিউট করার জন্য তোমার এই সুডো কমান্ডটাকে এক্সিকিউট করা হয়। তুমি যখন এই সুডো লিখে এক্সিকিউট করবা লিনাক্সে গিয়ে, তখনও তোমার কাছে কি যাবে, তোমার কাছে পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ড চাইলে তখন আর এই ফাইল যে এক্সিকিউট করতে চাচ্ছে, হ্যাঁ, তখন তার পাসওয়ার্ড দিতে হবে। এসইউ লিখে এক্সিকিউট করলে কার পাসওয়ার্ড দিতে হতো, রুটের পাসওয়ার্ড দিতে হতো। বাট সুডো লিখে যদি তুমি এক্সিকিউট করো, তখন কিসের পাসওয়ার্ড, যেই ফাইল ইটসেলফ নিজে থেকে এক্সিকিউট করতে চায় তার পাসওয়ার্ড দিতে হয়। এবং এটা দিলে সে কি করতে পারে, শুধু একটা স্পেসিফিক কমান্ডকে সে কি করতে পারে, রুট হিসেবে এটাকে এক্সিকিউট করতে পারে। হ্যাঁ, তো লিনাক্সে যখন সুডো লিখে এক্সিকিউট করবো, তখন আমরা ওই সিস্টেমের পাসওয়ার্ড চাইলে আমরা কি করব, আমরা ওই ফাইলের পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা দিলে সে এটা তখন কি করবে, আমাকে একটা পাসওয়ার্ড একটা স্পেসিফিক কমান্ডকে এক্সিকিউট করার জন্য আমার সিপিএসটাকে সে এলিভেট করবে অল্প সময়ের জন্য। তাহলে এটা কিন্তু মেইন ডিফারেন্স এসইউ আর সুডোর মধ্যে। এসইউ লিখে এক্সিকিউট করলে রুটের পাসওয়ার্ড চায়, আর সুডো লিখে এক্সিকিউট করলে আসলে কার পাসওয়ার্ড চায়, ফাইলের পাসওয়ার্ড চায়। ঠিক আছে? তো একটাতে তুমি এন্টার সেশনের জন্য তুমি কি করতেছো, যে তুমি এন্টার সেশনের জন্য তুমি রুট হিসেবে এক্সিকিউট করতেছো, আর এখানে এন্টার সেশনের জন্য না, শুধুমাত্র একটা কমান্ডকে তুমি রুট হিসেবে এক্সিকিউট করতেছো। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি সেটাও বললাম। আর এখানে কি হয়, যে পুরা প্রসেসের আইডিটাকেই তোমার কি করে দেওয়া হয়, রুটের আইডি দিয়ে, তোমার সাবস্টিটিউট আইডি দিয়ে তোমার সেট করে দেওয়া হয়। হ্যাঁ, সেট ইউআইডি বিট যদি অন করে দেওয়া হয়, তখন ওর পুরো আইডিটা কি রুটের আইডি হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে? তাহলে এটা ছিল ডোমেইন ইমপ্লিমেন্টেশন ইন ইউনিক্স। আর ডোমেইন ইমপ্লিমেন্টেশন ইন অ্যান্ড্রয়েডে তোমার আসলে কি করা হয়, অ্যান্ড্রয়েডও আসলে তোমার আন্ডারলাইন লিনাক্স বা তোমার ইউনিক্স এর ফাউন্ডেশন তৈরি করে। বাট মানে
এখানে কি হয় অ্যাপ্লিকেশন মানে মানে যেগুলো আছে আর কি অ্যাপ যেগুলো তুমি আর কি ডাউনলোড করো, হ্যাঁ এগুলো একটা ইউনিক টুইস্ট এখানে দেওয়া হয়। মানে তুমি যখন প্রত্যেকটা অ্যাপ ডাউনলোড করো এখানে কি করা হয়, প্রত্যেকটা অ্যাপ কি করা হয় আলাদা আলাদা মানে ইউজার হিসেবে কনসিডার করা হয় এবং প্রত্যেকটা অ্যাপকে আলাদা আলাদা ইউজার আইডি দেওয়া হয়। মনে করো ফেসবুক ডাউনলোড করছো, মেসেঞ্জার ডাউনলোড করছো, হ্যাঁ কিংবা তুমি ধরো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছো, হ্যাঁ যেটা তুমি ডাউনলোড করছো প্রত্যেকটা অ্যাপকে আলাদা আলাদা তোমার কি করা হয় মানে একটা ইউনিক আইডি প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটা অ্যাপকে তোমার কি করা হয় আলাদা আলাদা মানে ইউজার আইডি দেওয়া হয় এবং মানে তোমরা মানে জানবা যে প্রত্যেকটা যে তোমার মানে এরিয়া, হ্যাঁ মানে ডাইরেক্টরিও সবাইকে কি করা হয় মানে আলাদা দেওয়া হয়। হ্যাঁ মানে প্রতিটা অ্যাপ নিজেদের জন্য আলাদা করে যেহেতু প্রাইভেট ডাইরেক্টরি পায়, হ্যাঁ এজন্য মানে একটা অ্যাপের পার্সোনাল ডেটা অন্য অ্যাপ থেকে সেভ থাকে। মানে সবাইকে আলাদা আলাদা সবার মানে আইডি গুলো সবার থেকে আলাদা, হ্যাঁ আইসোলেটেড এবং সবাইকে আলাদা করে ডাইরেক্টরি দেওয়া হয়। এর জন্য সবার ডেটা আলাদা আলাদা করে সবার থেকে মানে আলাদা থাকে। যেমন ধরো তোমার মেসেঞ্জারের ডেটা তোমার হোয়াটসঅ্যাপের ডেটার সাথে কখনো ওভারল্যাপ হবে না, ঠিক আছে সবাইকে মানে মানে আলাদা আলাদা করে স্পেস দেওয়া হয়। তো এখানে এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে কি যে যখন আমরা গ্রুপ পারমিশন দিব, ঠিক আছে তো যেমন ধরো তোমার ইন্টারনেটের যখন ইউজ করা হবে তাহলে ইন্টারনেটটা তো সবাই ইউজ করতে চাবে, তাহলে যখন ধরো একই টাইমে সবাই ইউজ করতে চাবে না। ধরো মনে করো যে এখন ফেসবুক আর মেসেঞ্জার ওরা দুইজন ইন্টারনেট ইউজ করতে চাচ্ছে, ঠিক আছে তাহলে এটা কি করা হবে যে ওই সময় অ্যান্ড্রয়েড কার্নেল ইউআইডি ইউজ করে, হ্যাঁ যার যার দরকার তাকে তাকে এটা অ্যাসাইন করবে আর যার যার দরকার নাই তাকে এটা অ্যাসাইন করবে না। যেহেতু ওই যে ইউজার আইডি গুলো যে আমরা দিয়েছিলাম ওই ইউজার আইডি গুলো দেখে দেখে কার্নেল কি করবে যার যার এই অ্যাপ মানে একটা কমন যখন কোনো কিছু ডেটাটাকে ইউজ করতে হবে তখন ওই গ্রুপ ধরে ধরে আইডিটাকে অ্যাসাইন করে দিবে যে এটার জন্য এরা 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 মানে এলিজিবল। তো এখানে আরেকটা কথা বলতে বোধহয় ভুলে গেছি, এই যে ডিমন নামে একটা তোমার ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে, হ্যাঁ যেটা তোমার অ্যাপ ইনস্টলেশন হ্যান্ডেল করে আর কি এবং প্রত্যেকটা অ্যাপকে আর কি ইউআইডি প্রোভাইড করে তোমার এই যে এই অ্যাপটা, ঠিক আছে। তো এটা আন্ডারলাইন তোমার ওই ইউনিক্স এর মতোই ফাউন্ডেশন, হ্যাঁ শুধুমাত্র এখানে কি পার্থক্য যে প্রত্যেকটা অ্যাপকে আলাদা ইউজার হিসেবে ইউজ করা হয় এবং প্রত্যেকের জন্য স্পেসিফিক বা আইসোলেটেড যে আইডিটা তাদেরকে এইগুলো তোমার ডাইরেক্টরি আলাদা দেওয়া হয় এবং প্রত্যেকের ডেটা আলাদা। এবং যখন তোমার এই যে গ্রুপ হিসেবে তোমার কি করে কোনো পারমিশন দিতে হয় বা শেয়ার কোনো কিছু যখন পারমিশন দিতে হয় তখন কার্নেল তোমার কি করে ওই পারমিশনটা অ্যাসাইন করে দেয়। এরপর আসতেছে তোমার অ্যাক্সেস ম্যাট্রিক্স। এই অ্যাক্সেস ম্যাট্রিক্স দেখে তোমাদের মানে অনেকের মনে হতে পারে যে এটা না জানি কি নাকি, ঠিক আছে তো বেসিক্যালি এই জিনিসটা তোমার মানে মানে হেল্প করবে আন্ডারস্ট্যান্ড করতে যে কোন কোন প্রসেসের বা কোন কোন রিসোর্সের কি কি অবজেক্ট বা কি কি মানে কোন কোন প্রসেসের বা কোন কোন ইউজের কোন কোন মানে কোন কোন ডোমেইন বলতে কি বোঝায়, ডোমেইন বলতে বোঝায় প্রসেস বা এগুলো কি হতে পারে বলছি আমি ইউজার, হ্যাঁ কোন কোন প্রসেস বা কোন কোন ইউজারের কি কি অবজেক্ট বা কি কি রিসোর্সের কি কি অ্যাক্সেস রাইট আছে, ঠিক আছে এই অ্যাক্সেস ম্যাট্রিক্স দেখলে এটা আমরা সহজেই বুঝতে পারবো। যেমন ধরো যে এইদিকে তোমার ডোমেইন গুলো বোঝানো হচ্ছে ডোমেইন ওয়ান ডোমেইন টু ডোমেইন থ্রি ডোমেইন ফোর, ঠিক আছে ডোমেইন ওয়ান টু থ্রি ফোর বলতে পারো, এদেরকে তুমি ইউজার বলতে পারো প্রসেসর বলতে পারো। আর এই কলামে কি পুট করা হচ্ছে তোমার ধরো এখানে অবজেক্ট গুলো পুট করা হয়েছে, অবজেক্ট বলতে এখানে ধরো ফাইল ওয়ান ফাইল টু ফাইল থ্রি প্রিন্টার একটা রিসোর্স, হ্যাঁ তাহলে এখানে তোমার রিসোর্স গুলো বা অবজেক্ট গুলোকে তোমার রাখা হয়েছে। তাহলে ডি ওয়ান, হ্যাঁ কি করতে মানে অ্যাক্সেস রাইট হিসেবে কিভাবে লেখা হয়েছে যে ডি ওয়ান ফাইল ওয়ান কে কি করতে পারবে রিড করতে পারবে আর ফাইল থ্রি কে রিড করতে পারবে। তাহলে আমি যদি এই কলাম এই রোটা দেখি ডি ওয়ান এর জন্য ডি ওয়ান এর ডোমেইন কতটুকু এইটুকু হচ্ছে ডি ওয়ান এর এই যে ডোমেইন, এই ডি ওয়ান এর ডোমেইনটা দেখলে বুঝতে পারবো যে ওর ফাইল ওয়ান কে আর ফাইল থ্রি কে শুধুমাত্র রিড করার পারমিশন দেওয়া আছে। সিমিলার হইতে ধরো ডি ফোর এর যদি দেখি ডি ফোর এর কি আছে তোমার ফাইল ওয়ান কে রিড রাইট করার পারমিশন আছে আর ফাইল থ্রি কে রিড রাইট করার পারমিশন আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুইটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে তোমার কলাম, ঠিক আছে কলাম হচ্ছে তোমার কি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ফর অ্যান অবজেক্ট, ঠিক আছে। তো দ্য লিস্ট অফ পারমিশন মানে এই যে এই একটা কলামে আসলে কি আছে দ্য লিস্ট অফ পারমিশন ফর এ সিঙ্গেল অবজেক্ট ইট ইজ কল্ড দ্য অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তাহলে এই একটা কলামকে আসলে কি বলে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। মানে এটা যদি আমি সিঙ্গেল একটা রিসোর্স হিসেবে ধরি যে এফ ওয়ান একটা রিসোর্স
ফাইলকে হ্যাঁ কার কার অ্যাক্সেস করার অ্যাবিলিটি আছে এটাকে আমরা বলি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। যেমন ফাইল 1 কে আমি দেখতে পাচ্ছি D1 রিড করতে পারে আর D4 রিড রাইট করতে পারে, কিংবা ফাইল 2 কে শুধুমাত্র D3 রিড করতে পারে। তাহলে এই এক একটা কলামকে আসলে বলা হয় তোমার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা সংক্ষেপে বলে তোমার ACL। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা তোমাদের কাজে দিবে। হ্যাঁ, আর এক একটা যে রো আছে, ঠিক আছে, এক একটা রো কে বলা হয় তোমার ক্যাপাবিলিটি লিস্ট। এই যে তোমার D1 ডোমেইনের আর কি 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 পারমিশন আছে কোন কোন রিসোর্স নিয়ে, এটা একটা ডোমেইন দেখলে বা একটা ক্যাপাবিলিটি লিস্ট দেখলে বোঝা যায়। হ্যাঁ, যে তোমার D1 এর F1 কে রিড করার F3 কে রিড করার পারমিশন আছে। তো রোল ইজ দ্য ক্যাপাবিলিটি লিস্ট। হ্যাঁ, পারমিসিবল অপারেশন অন অবজেক্ট পার ডোমেইন, হ্যাঁ, রিপ্রেজেন্ট ডোমেইন। এবং এখানে অ্যাক্সেস হিসেবে কি লেখা হয়েছে I, J। তাহলে I, J বলতে বোঝায় যে তোমার তোমার প্রথমটা হচ্ছে তোমার এই I হচ্ছে তোমার ডোমেইন, আর জে হচ্ছে তোমার কি, জে হচ্ছে তোমার হচ্ছে মানে কি বলে অবজেক্ট, জে হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে আমরা কোনো একটা অ্যাক্সেস কে কিভাবে লিখতে পারি? তাহলে যদি এই জায়গাটাকে লিখতে চাই যে D1 কাকে F1 কে রিড করবে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? অ্যাক্সেস D1, F1, ঠিক আছে, অ্যাক্সেস D1, F1 ব্র্যাকেটের মধ্যে লিখে ইকুয়াল টু কি দিব, এখানে রাইটটা কি লিখবো, শুধু রিড। এটা দেখলে আমি কি বুঝবো যে এই ডোমেনটা F1 অবজেক্টকে রিড করার পারমিশন আছে। ঠিক আছে, তাহলে প্রথমটা ডোমেন, পরেরটা অবজেক্ট, এবং ইকুয়াল টু দিয়ে তার রাইটটা লেখা হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাক্সেস ম্যাট্রিক্স এর এই ইয়াটা বোঝা গেছে যে কলামে তোমার বলতে কি বোঝায় আর রোজ বলতে কি বোঝায়। জি মিস। আচ্ছা, ইউজ অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স। এখন অ্যাক্সেস ম্যাট্রিক্স ইউজটা আমরা একটু যদি দেখি, if a process in domain DI tries to do operation on object OJ, then operation must be in the access matrix। মানে যদি এই ডোমেনটা কোনো একটা অবজেক্টের উপর কোনো কিছু অ্যাক্সেস করতে চায়, তাহলে অ্যাক্সেস ম্যাট্রিক্সটা সেটা লেখা থাকতে হবে। যেমন ধরো আমি যদি বলি D2 F1 কে এক্সিকিউট করতে চায়, তাহলে এই রাইটটা এখানে লেখা থাকতে হবে। ঠিক আছে, এই এক্সিকিউট লেখাটা এখানে থাকতে হবে। তাহলে অপারেটিং সিস্টেম আসলে কি করে, এই যে অ্যাক্সেস ম্যাট্রিক্সে সে চেক করে যে এই প্রসেসের এই রিসোর্সের এই রাইটটা আছে কিনা। হ্যাঁ, এটা যদি থাকে তাহলে সে তাকে এটা দেয়। মানে এভাবে আসলে প্রোটেকশনটা এনশিওর করা হয় অ্যাক্সেস ম্যাট্রিক্সে। ঠিক আছে, তো where মানে কি বলছে, user who create object what define access column for that object, মানে user who create object and define access column for that object। মানে কোনো একটা মানে অবজেক্ট, হ্যাঁ, সে ডিসাইড করে তার কলামের অ্যাক্সেস রাইট কাকে কি দিবে। মনে ধরো আমি যদি ওনার হই কোনো কিছু, হ্যাঁ, আমি যদি ধরো এই ফাইলটার ওনার এই ফাইলটা, তাহলে আমি D1 কে কি কি অ্যাক্সেস রাইট দিব, D2 কে কি দিব, আর D3 কে কি দিব, D4 কে কি দিব, এই অ্যাক্সেস রাইট গুলো কি অ্যাজ এ ওনার হিসেবে কি আমি ডিসাইড করব। তাহলে কোনো একটা অবজেক্ট কি করে, এই প্রত্যেকটা ডোমেইনের অ্যাক্সেস রাইট কি হবে এটাকে ডিসাইড করে। ঠিক আছে, এই যে বলছে ইউজার হু ক্রিয়েট অবজেক্ট, কোনো একজন ইউজার যদি অবজেক্ট ক্রিয়েট করে ক্যান ডিফাইন অ্যাক্সেস কলাম ফর দ্যাট অবজেক্ট। হ্যাঁ, ওই কলামের প্রত্যেকটা ডোমেইনের জন্য কি কি অ্যাক্সেস টাইপ হবে এটা সে ডিসাইড করে, এন্ড ক্যান বি এক্সটেন্ডেড টু ডাইনামিক প্রোটেকশন। এবং এটাকে আমরা মানে কি করতে পারি, আমি যে সেট অফ পারমিশনটা লিখছি এটা কিন্তু কনস্ট্যান্ট না বা স্পেসিফিক না কোন একটা, এটাকে আমি মডিফাই করতে পারি, দ্যাট ইজ ওয়াই এটাকে আমি ডাইনামিক বলছি। ঠিক আছে, এবং প্রোটেকশনটা তোমার একটা অনগোয়িং প্রসেস, এটা সবসময় কিন্তু মানে প্রোটেকশনের প্রসেসটা চলতেই থাকে। তো এখানে কিছু স্পেশাল অ্যাক্সেস রাইটস এর কথা বলা হয়েছে, যেমন আমরা এগুলো পরবর্তীতে প্রত্যেকটা রাইট এখানে যেটা বলা হয়েছে প্রত্যেকটা রাইট নিয়ে পড়বো। যেমন ওনার একটা রাইট পড়বো, কপি একটা রাইট পড়বো, কন্ট্রোল একটা রাইট পড়বো, হ্যাঁ, সুইচ একটা রাইট পড়বো। ওনার বলতে আসলে কি বোঝায়, তো ওনার ইজ নট অ্যান অপারেশন, ওনার আসলে কোনো অপারেশন না, বাট স্পেশাল রাইট who owns OJ typically has full control over that object and can modify its permission।
ওনার হচ্ছে যে কোনো একটা অবজেক্টের আসলে যদি আমি এখানে লেখা থাকে ওনার, ধরো যে এই F1 এর নিচে এখানে যদি ওনার কথাটা লেখা থাকতো, হ্যাঁ, তাহলে তার মানে কি যে এই F1ই হচ্ছে তোমার এই ফাইলের মানে ওনার সেই মালিক। মানে সে চাইলে, হ্যাঁ, যে কোনো ডোমেনের এখানে যতগুলো ডোমেইন আছে কাকে কি রাইট দিবে সে তার খুশি মতো তাকে দিতে পারে এবং তার থেকে সেটা সরাও নিতে পারে, ঠিক আছে? তাকে দেওয়ার এবং রিভোক করার ক্ষমতা ওনারের আছে শুধুমাত্র ওই কলামের উপরে, ঠিক আছে? কপি হচ্ছে কি, আমি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার পড়বো। কপি হচ্ছে কি যে ইট ইজ দ্য অ্যাবিলিটি টু কপি অ্যাক্সেস রাইট ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার। মানে আমরা এই একটা জায়গায় যদি আমি এরকম কপি বলতে তোমার একটা স্ট্যাটিক সাইন দেওয়া থাকে, সাপোজ ধরো যে এখানে রিডের এখানে যদি একটা স্ট্যাটিক সাইন দেওয়া থাকে, এটার মানে হচ্ছে কি যে এটার একটা কপি রাইট আছে। তার মানে কি এই F2 এখানে স্টার দিতে মানে কি যে কোনো ডোমেইনে এই রিড অপশনটাকে কপি করতে পারবে। মানে আমি এখানেও রিড লিখতে পারবো, এখানেও রিড লিখতে পারবো, এখানেও রিড লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে? ডিআই ক্যান মডিফাই চেঞ্জেস দ্য অ্যাক্সেস রাইট ফর অ্যানাদার ডোমেন ডিটেল। তাহলে একটা ডোমেইন থেকে তুমি আর একটা ডোমেনের যে অ্যাক্সেস রাইট গুলো আছে তুমি সেগুলোকে কন্ট্রোল করতে পারবা। এটা কিভাবে, এটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন দেখবো। ট্রান্সফার সুইচ, সুইচ বলতে বোঝাচ্ছে যে সুইচ ফ্রম ডোমেইন ডিআই টু ডিজে, দিস ইজ দ্য অ্যাবিলিটি ফর এ প্রসেস টু চেঞ্জ এই কোন ডোমেন, মানে একটা ডোমেন থেকে তুমি অন্য ডোমেনে সুইচ করতে চাচ্ছ। তো কপি অ্যান্ড ওনার অ্যাপ্লিকেবল টু অ্যান অবজেক্ট, তার মানে এখানেকার মধ্যে এই যে কপি এবং ওনার, এটা হচ্ছে এই দুটা কি শুধুমাত্র একটা অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অবজেক্ট বলতে শুধু একটা কলামের ক্ষেত্রে, ঠিক আছে? কলাম গুলো হচ্ছে তোমার অবজেক্ট। তো কন্ট্রোল অ্যাপ্লিকেবল ফর ডোমেইন, আর কন্ট্রোলটা তোমার ডোমেইনের ক্ষেত্রে মানে একটা রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এখানে আবার মেকানিজম আর পলিসি নিয়ে আরো কিছু কথাবার্তা বলতে, যে অপারেটিং সিস্টেম ওই যে অ্যাক্সেস ম্যাট্রিক্স আর রুলস ইউজ করে কি করে, এই মেকানিজম গুলো ইউজ করে প্রোটেকশন প্রোভাইড করে। হ্যাঁ, আর পলিসি কি, হ্যাঁ, মানে ইউজার ডিক্টেট পলিসি হু ক্যান অ্যাক্সেস হোয়াট অ্যান্ড হোয়াট অবজেক্ট অ্যান্ড ইন হোয়াট মোড, ঠিক আছে? এটা তোমার মানে অ্যাডমিন প্যানেল থেকে এটা হয়ে আছে, বাট ডাজন্ট সলভ দ্য জেনারেল কনফাইন্ড প্রবলেম, ঠিক আছে? তাহলে মানে মেইনলি তোমার অপারেটিং সিস্টেম এই অ্যাক্সেস ম্যাট্রিক্স প্লাস রুল এগুলো ইউজ করে তোমার এই যে প্রোটেকশন মেকানিজমটা আছে তোমার মেইনটেইন করে। তাহলে এবার আসলে এখানে আমরা যে বেসিক কিছু ইয়া দেখছি, রাইট দেখছি, এরপর একটা হচ্ছে কি স্পেশাল রাইট গুলো কি, ওনার, কপি, কন্ট্রোল আর সুইচ, এগুলো নিয়ে আমরা একটু দেখবো, ঠিক আছে? প্রথমে এটা কি আছে তোমার? সুইচ ডোমেইন, ঠিক আছে? তাহলে সুইচ ডোমেইন যখন করা হয়েছে তখন একটু খেয়াল করো যে তোমার এখানে এই ডোমেইন গুলো লেখা হয়েছে, আর এখানে কি তোমার এই যে অবজেক্ট গুলো বা রিসোর্স গুলো লেখা হয়েছে, এবং এই যে ডোমেইন গুলো এখানে আছে এই ডোমেইন গুলোকে এখানে আবার কলামে অ্যাড করা হয়েছে, D1 D2 D3 D4। এইটুকু তো আগে যা ছিল তাই। এখন কোনো কোনো জায়গায় দেখো, যেমন এখানে যে D1 ডোমেইনের ভিতরে D2 র মধ্যে কি লেখা হয়েছে তোমার? সুইচ লেখা হয়েছে, হ্যাঁ। তার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে তোমার প্রায়োরিটি যার লো সে হাই প্রায়োরিটি ডোমেনে গিয়ে সুইচ করবে। যেমন একটা তোমাদেরকে আসলে এক্সাম্পল বলি। যেমন মনে করো আমি এই যে এরকম করে না লিখে ধরো আমি লিখলাম অ্যাক্সেস কি লিখলাম, অ্যাক্সেস লিখলাম ডোমেইন, এটা কার ডোমেইন, ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডোমেইন, কমা দেখলাম কি ডোমেইন হচ্ছে ম্যানেজারের ডোমেইন। তাহলে কার পাওয়ার বেশি? ম্যানেজারের পাওয়ার বেশি, তাহলে এটার পাওয়ার হচ্ছে হাই। আর এই ডোমেইনটা কার? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডোমেইন, ওর পাওয়ার কি তোমার? ওর পাওয়ার লো। এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে যদি তোমার এই যে সুইচ, হ্যাঁ, সুইচ এই অপশনটা যদি দেওয়া থাকে, এই রাইটটা যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের থাকে, মনে করো কোনো একদিন তোমার ম্যানেজার ছুটিতে আছে, কোনো কারণে তাকে 1 লাখ টাকা ট্রানজাকশন করতে হবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কি নাই? তোমার 1 লাখ টাকা ট্রানজাকশন করার পারমিশন নাই, ঠিক আছে? তাহলে কি
কি করতে পারবে সে, তার কাছে যদি এই সুইচ অপশনটা বা সুইচটা মানে এই অথরিটি তাকে যদি দেওয়া থাকে, তাহলে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডোমেইন থেকে ম্যানেজারের ডোমেইনে সুইচ করে ওই 1 লাখ টাকার ট্রানজাকশনটা সে করে আবার নিজের ডোমেইনে ফেরত আসতে পারবে। ঠিক আছে, তাহলে এইখানে এই যে এখানে কি হচ্ছে, তাহলে তোমার দেখো এখানে কি লেখা আছে, তাহলে এখানে লেখা আছে তোমার অ্যাক্সেস, এটাকে এই জায়গাটাকে যদি লিখি, এই জায়গাটা কি হবে, অ্যাক্সেস, হ্যাঁ, V1, V2। তাহলে এখানে কে লো, এটা লো না, এটা লো, Yes. আর এটা কি, এটা হচ্ছে তোমার হাই। Hi. ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে যে V1 হ্যাঁ চাইলে V2 ডোমেইনে গিয়ে কোনো কিছু অ্যাক্সেস করে আবার ফেরত আসতে পারবে। যেমন তুমি দেখো V2 কি অপশন আছে, প্রিন্ট অপশন আছে। ঠিক আছে, তাহলে যেহেতু তোমার V1 এর পাশে এবং V2 এর জায়গায় সুইচ লেখা আছে, তাহলে এই লোটা চাইলে কি হাইয়ের ডোমেনে গিয়ে কোনো কিছু অ্যাক্সেস করে ফেরত আসতে পারে। তাহলে V1 চাইলে কি করতে পারে, প্রিন্ট করবে, হ্যাঁ প্রিন্ট করে আবার ফেরত আসতে পারে। ঠিক আছে, সিমিলার ওয়েতে তোমার দেখো যে এখানে এই সুইচটা যে লেখা হয়েছে, এই সুইচটা আমরা কিভাবে লিখবো, তাহলে এই সুইচটা হবে কি তোমার V4, V1। তার মানে V4 চাইলে V1 এ সুইচ করতে পারবে। হ্যাঁ, তাহলে V1 এর, তাহলে V4 যদি V1 এ সুইচ করে, তাহলে ওর যা রাইট আছে ওর সেম রাইটই আছে, এক্সট্রা করে কোনো কিছু দরকার নেই। আর এই জায়গাটা কি হবে বলো, এই জায়গাটা হবে এখানে V2 আগে হবে, হ্যাঁ V2, কি হবে তোমার এটা B3. 3। হ্যাঁ, এটা ইকুয়াল টু, এই ধরো সুইচ দেওয়া আছে, আবার এখানে কি দেওয়া আছে, V2, এটা কি দেওয়া আছে, D4. D4। হ্যাঁ, ধরো এটা ইকুয়াল টু সুইচ দেওয়া আছে, তাহলে D2 D3 ইকুয়াল টু সুইচ দেওয়া আছে, মানে কি, মানে D2 D3 তে গিয়ে এক্সিকিউট করে আবার ফেরত আসতে পারবে। তার মানে কি যে ও এটা রিড করে আবার এখানে রিডটা নিতে পারবে, আবার এখানে এটাকে ফাইল থেকে কি করতে পারবে, এক্সিকিউটও করতে পারবে। যেভাবে তোমার V1 প্রিন্ট করতে পারছিল, তাহলে যদি এটা লেখা থাকে, যদি বলে যে এটা সুইচ লেখা আছে, এরপরে এই এই ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে, তাহলে সুইচটা তুমি যখন নতুন করে লিখবা, সুইচ হতে মানে কি যে এই রিডটা এখানে গেছে আর এক্সিকিউটটা এখানে গেছে। আবার কি D2 D4, তার মানে D2 D4 এ গিয়ে এক্সিকিউট করে আসতে পারবে, তাহলে D2 যদি D4 এ গিয়েও এক্সিকিউট করে আসতে পারে, তাহলে কি এটা রিড রাইটটাও এখানে আসবে, তাই না, রিডও করতে পারবে আবার রাইটও করতে পারবে। ঠিক আছে, আবার এটা কি করতে পারবে, তোমার রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, আর এখান থেকে এক্সিকিউটও পাবে। তাহলে এইটা, এই দুইটা লিখে তোমাকে যদি বলতো যে না টেবিলটা এখন কমপ্লিট করে লিখো, তখন তুমি কিন্তু এরকম করে কমপ্লিট করে লিখতে পারতা। ঠিক আছে, তাহলে সুইচ মানে কি, যে তুমি লোয়ার ডোমেন থেকে হায়ার ডোমেনে গিয়ে সুইচ করে ওই কাজটা করে আবার ফেরত আসতে পারো। ঠিক আছে, মানে এই মানে প্রথমেরটা লোয়ার ডোমেন, পরেরটা হচ্ছে হায়ার ডোমেন। আমি যে এক্সাম্পলটা বললাম একটু মনে রাখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রায়োরিটি লো, আর তারপরে হচ্ছে তোমার ম্যানেজারের প্রায়োরিটি হাই। তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোনো একটা কাজ করার জন্য কি করতে পারে, যদি সুইচ লেখা থাকে তাহলে সে মানে ম্যানেজারের ডোমেইনে গিয়ে কাজটা করে আবার ফেরত আসতে পারে। আর কপিরাইটটা তো খুব ইজি। হ্যাঁ, কপিরাইটটা তো তোমার এই যে আমি বলছিলাম যে কোনো একটা কলামের মধ্যে শুধু জাস্ট কপি করা, যেমন তোমার ধরো 5A2 এর এই রিডের এখানে স্টার দেওয়া আছে, তাহলে এইখানে স্টার দেওয়া আছে মানে কি, যে তোমার ওকে অথরিটি দেওয়া আছে, তুমি চাইলে এই রিডকে কি করতে পারো, কপি করে এই যে এখানেও নিতে পারো। ঠিক আছে, তুমি এখানে দেখো এখানে স্টার দেওয়ার ফলে রিডটাকে সে এখানে শুধু নিতে, এখানেও কিন্তু নেওয়া যায়। আর এখানে যেহেতু রাইট ছিল, হ্যাঁ এখানকার রাইট থাকার ফলে সে কিন্তু এখানেও রাইটটাকে নিতে পারতো, আবার এখানেও রাইটটাকে নিতে পারতো। ঠিক আছে, তাহলে কোনো কিছুতে যদি স্টার দেওয়া থাকে, তাহলে ওই জিনিসটাকে তুমি উইদিন দ্যাট কলাম সব জায়গায় তুমি আর একবার করে কপি করে নিতে পারো। ঠিক আছে, এটা হলো কপিরাইট। ঠিক আছে, অ্যাস্টেরিক ডিনোট দ্যাট অ্যান অ্যাক্সেস রাইট ক্যান বি কপিড উইদিন দ্য কলাম। ঠিক আছে, এই অ্যাক্সেস রাইটটা ওই কলামের মধ্যে তুমি অন্য যে কোনো জায়গায় কপি করে নিতে পারো। এরপরে বলতেছে ওনারশিপ। The ownership can add or remove right or modify access within its column মানে ওনার কি হয়, তোমার ওনারটাও তোমার কোনো একটা কলামের মধ্যে, শুধু এই কলামের মধ্যে, মানে F1 এইটার ওনার, যদি ওনার লেখা থাকে তার মানে F1 হচ্ছে ওনার। তাহলে সে যদি চায়, তাহলে সে কোনো একটা জায়গা থেকে কোনো কিছু রিভোক
অ্যাডও করতে পারে, মানে অ্যাড করতে পারে বা ডিলিটও করতে পারে। ঠিক আছে, যেমন ধরো এইখান থেকে যখন এখানটাতে আসছি, হ্যাঁ, ফিগার বিতে আসছি, ফিগার বিতে দেখো এখানে ওনার লেখা ছিল যে ডিসির যে এক্সিকিউটিভ রাইটটা ছিল তার কাছ থেকে এই এক্সিকিউটিভ রাইটটাকে এই যে উঠাই নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে এটাও ওনার ছিল। ঠিক আছে, যে ওনার এখানে তার মানে কি যে ও চাইলে যে কাউকে যে কোনো রাইট দিতে পারবে বা যে কোনো রাইট কারোর কাছ থেকে নিতে পারবে। তাহলে ও কি করতে দেখো, এখানে রিড স্টার আছে, ও এখানে রাইট স্টারও দিতে, রাইট যেহেতু স্টার দিতে সে এমনিতেও রাইট দিতে পারতো, এখানে যদি স্টার নাও দিত তাও সে এখানে রাইট দিতে পারতো। এখানে স্টার দেওয়ার ফলে কি হয়েছে, সে এখানেও রাইট দিতে পারবে, এখানেও রাইট দিতে পারবে। স্টার যদি নাও দিত, যেহেতু এখানে ওনার লেখা আছে, ওনার লেখা থাকার কারণে সে এমনিতেও এখানে ওনার লেখা থাকার কারণে এখানে রাইট লিখতে পারছে। ঠিক আছে, তারপর যেহেতু এখানেও ওনার লেখা আছে, ঠিক আছে, এখানে ওনার লেখা আছে, এখানে রিডিং স্টার দেওয়া আছে, ওনার লেখা থাকলে স্টার না দেওয়া থাকলেও চলে। ঠিক আছে, তার মানে রিডিং স্টার দেওয়া থাকলে আছে মানে কি যে রিড আমি এখানে এখানে দুই জায়গাতেই লিখতে পারবো। হ্যাঁ, আর মনে করো যে এখানে রাইট ছিল না, এই কলামে সে চাইছে, মনে করছে যে ডিসি ডোমেইনকে আমি এফসির জন্য রাইট করার পারমিশন দিব, এখানে সে পারমিশন দিচ্ছে। তার মানে ওনার কি, ওনার হচ্ছে কোনো একটা কলামকে, হ্যাঁ, কলামের আন্ডারে, হ্যাঁ, যতগুলো ডোমেইন পড়ে সবাইকে কাউকে মানে সে যদি ওনার হয়, যে কাউকে যে কোনো কিছু অ্যাক্সেস সে দিতেও পারে, আবার তার কাছ থেকে সেটা নিয়ে নিতেও পারে, অ্যাডও করতে পারে, ডিলিটও করতে পারে। ইট ক্যান grant new right or revoke existing right from other domain for that specific object, মানে ওই স্পেসিফিক অবজেক্টের জন্য। এগুলো হচ্ছে অবজেক্ট মানে রিসোর্স। এরপর বলতেছে কি তোমার কন্ট্রোল। ঠিক আছে, এরপর যদি তোমার কন্ট্রোল লেখা থাকে, তাহলে কি হচ্ছে যে ধরো মনে করো যে কন্ট্রোল প্রসেস এক্সিকিউটিং ইন ওয়ান ডোমেন ক্যান মডিফাই আদার ডোমেন। এখন কোন জায়গায় যদি কন্ট্রোল লেখা থাকে, কোথায় লেখা আছে ডিফো, হ্যাঁ, তাইলে এখানে যে লেখা আছে, তাহলে এটাতে সুইচ লেখা আছে, তার মানে কি এটা আসলে কি ডি2 কমা ডিফো। ঠিক আছে, হ্যাঁ, ইকুয়াল টু এটা আসলে সুইচ। হ্যাঁ, তাহলে সুইচ লেখা থাকলে মানে কি ডি2 ডি4 এ সুইচ করে এক্সিকিউট করতে পারবে, তাহলে ডি2 ডি4 এ সুইচ করে এক্সিকিউট করতে পারবে। তাহলে এখানে যদি কন্ট্রোল লেখা থাকে, হ্যাঁ, শুধু সুইচ না, তার মানে কি সেই এই ডোমেনের যতগুলো রাইট আছে সেই রাইট গুলোকে সে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, এই রাইট গুলোকে সে অ্যাড করতে পারবে, ডিলিটও করতে পারবে। এই যে মডিফাই মানে তাই বোঝায়। আর প্রসেস এক্সিকিউটিং ডোমেইন জি2, হ্যাঁ, যে প্রসেসটা ডোমেইন জি2 তে এখানে এক্সিকিউট করতেছে, কোড মডিফাই ডোমেইন জি4, সে এই পুরা ডোমেইন জি4 কে সে মডিফাই করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কন্ট্রোল রাইটস এর কাজ। ঠিক আছে, এরপর তাহলে আসতেছে রিভোকেশন, মানে আমরা যদি কোনো রাইট কে রিভোক করতে চাই, ধরো অ্যাক্সেস টেবিলে কোনো রাইট আছে সেটাকে আমি রিভোক করতে চাই, তাহলে রিভোক তো আমরা দুভাবে করতে পারি। একটা করতে পারি কি যে অ্যাক্সেস লিস্ট স্কিম, হ্যাঁ, মানে অ্যাক্সেস লিস্ট স্কিম মানে কি যে কলাম দেখে, আর ক্যাপাবিলিটিস মানে কি বলছি আমি, রো। তাই না, ক্যাপাবিলিটিস হচ্ছে তোমার রো, আর অ্যাক্সেস লিস্ট মানে এসিএল হচ্ছে কি তোমার অ্যাক্সেস লিস্ট স্কিম হচ্ছে তোমার কলাম। ঠিক আছে, তাহলে কলামের থেকে আমরা কোনো কিছু আমরা মানে রিভোক করতে পারি, বা আমরা রো ধরেও রিভোক করতে পারি, বা কলাম ধরেও রিভোক করতে পারি। তো সার্চ ফর অ্যাক্সেস রাইট, হ্যাঁ, টু বি রিভোক এন্ড ডিলিটেড, কোন একটা অ্যাক্সেস রাইট আমরা সার্চ করব এবং এরপরে ডিলিট করব। ইমিডিয়েট অর ডিলিট, হ্যাঁ, সঙ্গে সঙ্গে মানে ডিলিট করতে পারি, বা কিছু একটা সময় নির্দিষ্ট পরিমাণ সময় পর ওয়েট করে তারপর ডিলিট করতে পারি। সিলেক্টিভ অর গ্লোবাল, হ্যাঁ, তারপর পার্সিয়াল অর টোটাল, টেম্পোরারি অর পার্মানেন্টলি। হ্যাঁ, রিভোকেশন তোমার মানে কি বলবো যে তোমার মানে স্পেসিফিক একটা অবজেক্ট মানে কোনো একটা শুধু স্পেসিফিক একটা রাইট কে আমরা রিভোক করতে পারি, হ্যাঁ, বা টোটাল বলতে বোঝাচ্ছে আমরা পুরা যতগুলো ওই কলামের আন্ডারে রাইট আছে সবগুলোকে আমরা মানে রিভোক করতে পারি। ঠিক আছে, টেম্পোরারি অর পার্মানেন্ট বলতে বোঝাচ্ছে যে রাইট ক্যান রিভোক ফর আ লিমিটেড টাইম, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য রিভোক করছি, আবার পরবর্তীতে আবার এক্সেস টাইম গুলো আবার পরবর্তীতে তাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এগুলো আর কি বোঝাচ্ছে। আর ক্যাপাবিলিটি যদি আমরা রো আমরা মানে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে রিঅ্যাকোয়ার মেকানিজমে ডিলিট করতে পারি, মানে ট্রাই টু রিঅ্যাকোয়ার আফটার ডিলিশন, মানে একটা রো ডিলিট করার পর আবার সেটাকে রিঅ্যাকোয়ার করতে পারি। ব্যাক পয়েন্টার দিয়ে বোঝাতে চাচ্ছে মনে হয় ডিলিট উইথ অল ব্যাক লিঙ্কস, হ্যাঁ, যতগুলো ব্যাক লিঙ্কস আছে মানে রুট পর্যন্ত ডিলিট করে যাওয়া। হ্যাঁ, ইনডাইরেকশন বলতে বোঝাচ্ছে তোমার
ডিলিট দ্য এন্টায়ার রো, হ্যাঁ পুরাটা রো কে আমরা একবারে ডিলিট করে দিব। এরপরে কি দিয়ে বোঝাচ্ছে, তোমার যে ইউজুয়ালি একটা গ্লোবাল টেবিল থাকে যেটা মেনটেন করে তোমার ডিলিট করতে হয়, মানে কিভাবে ডিলিট করাটা তোমার সেফ আর কি। তো এগুলো গ্লোবাল টেবিল টেবিল হাবি জাবি এগুলো নিয়ে আমাদের সিলেবাসে নাই, শুধু এই পয়েন্ট গুলো শুধু মনে রাখলেই হবে যে কিভাবে তোমার ক্যাটাগরি করে রোগুলোকে আমরা ডিলিট করতে পারি আর কিভাবে আমরা কলাম গুলোকে আর কি ডিলিট করতে পারি। এরপর বলতেছে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। তো এখানে দেখো একটা কথা লেখা আছে, অপারেটিং সিস্টেম ট্র্যাডিশনালি হ্যাড discretionary access control jack to limited access to file and other objects, মানে user can modify from a file based on the access right. So we know root is the main user of the whole system and it can modify the permission of the different files. So in this method the problem is মানে জ্যাকে তোমার প্রবলেমটা কি, যে রুট সে যদি চায়, সে যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে সে কি করতে পারে, মানে আনঅথরাইজড কোনো অ্যাক্সেসকে পারমিশন দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই জন্য তোমার কি করা হয়েছে, জ্যাকের থেকে পরবর্তীতে তোমার এই যে ম্যাকে আসা হয়েছে, হ্যাঁ ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল, হ্যাঁ যে স্ট্রঙ্গার ফ্রম ইন ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল হুইচ নেভার হুইচ ইভেন রুট ইউজার ক্যান সার্কিউলেট, ঠিক আছে। তো এটার মানে বোঝাতে চাইছে যে তোমার ম্যাক যখন আমরা ইউজ করি, হ্যাঁ এটা তোমার মানে অ্যাক্সেস কন্ট্রোলটা গিভেন ফ্রম দ্য সিস্টেম লেভেল, মানে একদম সিস্টেম লেভেল থেকে অ্যাক্সেস কন্ট্রোলটা দেওয়া হয়। হ্যাঁ মানে যদিও রুট হ্যাঁ মানে মানে ওয়ান টু গিভ মানে কোনো আনঅথরাইজড অ্যাক্সেসকে পারমিশন দিতেও চায়, এটা সেটা মানে দিতে পারবে না, ইট ক্যান নট ডু ইট, ঠিক আছে। টু মেক দ্য সিস্টেম মোর প্রোটেক্টেড দ্য শিফটিং ইজ ডান ফ্রম জ্যাক টু ম্যাক, মানে তোমার জ্যাক থেকে ম্যাকে এই জন্যই মানে মোর প্রোটেকশন দেওয়ার জন্য জ্যাক থেকে ম্যাকে তোমার কি করা হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। মূল কথা আমরা আগে জ্যাকে ছিলাম, এখন ম্যাকে আসছি, যেখানে রুট কম্প্রোমাইজ হওয়ার চান্স ছিল কিন্তু ম্যাকে রুট কম্প্রোমাইজ হওয়ার চান্স নাই, এখানে তোমার পুরো সিস্টেম থেকে তোমার মানে কন্ট্রোল বা অথরাইজেশনটা তোমার দেওয়া হয়। হ্যাঁ মানে ম্যাক ইউজার ফায়ার অ্যাক্সেস কন্ট্রোল ক্যান বি ইভেন ফ্রম দ্য সিস্টেম লেভেল, মানে সিস্টেম লেভেল থেকে অ্যাক্সেস কন্ট্রোল দেওয়া হয় যে কোনো রিসোর্সের ক্ষেত্রে বা অবজেক্টের ক্ষেত্রে। এরপরে একটা আছে কি তোমার ক্যাপাবিলিটি লিস্ট, ঠিক আছে। তো ক্যাপাবিলিটি লিস্টটা আমি এখানে একটু সংক্ষেপে, আবার এটাও লাল কালিতে লিখে দিচ্ছি, মানে এটা মানে এখানে এখানে এখান থেকে নিয়ে এখানে দিচ্ছি সাবস্টিটিউট স্লাইড হিসেবে, এটা তোমার অরিজিনাল স্লাইড, আমি সাবস্টিটিউট স্লাইড হিসেবে দিচ্ছি। So capability-based system divides the system privilege into small specific permission instead of giving full control to a single super user like root, মানে রুটকে ফুল কন্ট্রোলটা না দিয়ে কন্ট্রোলটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে। হ্যাঁ যেমন এক্সাম্পল হিসেবে দিচ্ছে হাইড্রা অ্যান্ড CAP where early capability based system, modern system like Linux or Android also use capability concept based on the POSIX. How capabilities work, capability কিভাবে কাজ করে, the traditional root power is split into multiple distinct privileges, মানে তোমার মানে পিৎজা স্লাইসের মতো করে যদি আমরা চিন্তা করি, মানে রুটের প্রিভিলেজটাকে তোমার করা হয় তোমার বিভিন্ন ভাগে মানে ভাগ করা হয়। The traditional root power is split into multiple distinct privileges and each privilege is represented by a bitmap, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট আছে, ধরো এটা S1, এটা S2, এটা S3, এটা S4, এটা S5, হ্যাঁ এবং ধরো প্রত্যেকটা সেগমেন্টকে তোমরা bitmap দিয়ে রিপ্রেজেন্ট করবা by setting or cleaning this the system can allow or deny a specific operation, ঠিক আছে। তো ফাইন গ্রেইনড কি বলতেছে প্রিভিলেজ, মানে ফাইন গ্রেইনড নামে একটা প্রিভিলেজ কন্ট্রোল আছে, ইনস্টেড অফ ফুল রুট অ্যাক্সেস কি করা হয়, প্রসেস গেট অনলি দ্য প্রিভিলেজ they need the allow fine grained control over sensitive operation. That means তুমি মানে কি করবো, যখন তোমার ধরো S1 তুমি ইউজ করতে চাও তখন তোমাকে এতটুকুই পারমিশন দেওয়া হবে, হ্যাঁ মানে if some user want to use the segment 1
then any permission of the specific segment will be given, other segments will মানে be free from the user, মানে তাকে এই বাকি সেগমেন্ট গুলো, এই যে সেগমেন্ট গুলোতে এগুলোর পারমিশন দেওয়া হবে। মানে আমি পুরো রুটকেই আমি কি করেছি, আমি জাস্ট লাইটের মতো করে মানে রুটের পাওয়ারকে আমি ভাগ করে নিচ্ছি, এবং যখন মানে যেই সেগমেন্টের পারমিশন লাগবে তখন সেটাকে দিচ্ছি, মানে পুরো রুটটা যেন কম্প্রোমাইজ আপনি আমার না হয়। এটাকে বলছিল তোমার ফাইন গ্রেডেড প্রিভিলেজ, এবং এটা তোমার বিট ম্যাপ দিয়ে করা হয়। তোমরা সবাই জানো বিট ম্যাপ আমরা কেন ইউজ করি ফাইল সিস্টেমে। হ্যাঁ, 1 মানে তোমার অ্যালোকেটেড, 0 মানে তোমার অ্যালোকেটেড না, মানে পারমিশন দিচ্ছি কি দিইনি এগুলো বোঝানোর জন্য। তো কি স্টেপ অফ ক্যাপাবিলিটিস বিট ম্যাপ, 3 রকমের বিট ম্যাপ ইউজ করা হয়েছে এখানে। তো প্রসেস অফ স্টেট লেভেল কিভাবে ইউজ করা হয়েছে, ক্যাপাবিলিটিস ক্যান বি অ্যাপ্লাই পার্ট প্রসেস অর পার্ট স্টেট। হ্যাঁ, পার্ট প্রসেসে অথবা পার্ট স্টেটে অ্যাপ্লাই করা হয়। ওয়ান্স দ্য ক্যাপাবিলিটি ইজ রিভোকড ইট ক্যান নট বি রিগেইনড। একবার রিভোক করা হলে মানে মানে তোমার যদি আমি এটা ক্যাপাবিলিটি আমি বাতিল করে দিই, ইট ক্যান নট বি regain, হ্যাঁ, এটাকে রিগেইন করা পসিবল না। আর প্রসেস ইউজুয়ালি স্টার্ট উইথ অল নিডেড প্রিভিলেজ এন্ড voluntarily drop some during execution, ঠিক আছে? যদি এক্সিকিউশনের সময় মনে হয় যে কোনোটার দরকার নাই প্রিভিলেজ, তাহলে সেটাকে ড্রপ করে দিই। সিকিউরিটি প্রিন্সিপাল কি, দিস ডিজাইন ডিরেক্টলি ইমপ্লিমেন্ট দ্য প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ, মানে যতটুকু দরকার আমি ততটুকুই দিলাম, বাকিটুকু দিলাম না। এটা দিয়ে আমি লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপালটাকে আসলে ইমপ্লিমেন্ট করছি। তো হোয়াই ডু ইউ দিস ইজ বেটার, এই লেখা আছে এখানে। তো এখানে এই ছবিটা দেখানো হচ্ছে ক্যাপাবিলিটিতে। তো আদার প্রোটেকশন ইমপ্রুভমেন্ট কটা একটা এই দুটোই স্লাইড আছে। তো শোনা যাচ্ছে তোমার কিনা? আচ্ছা তোমরা जी मिस। जी मैम। তো আদার প্রোটেকশন ইমপ্রুভমেন্ট কি বলছে যে তোমার এখানে 3টা আর কি টেকনিকের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে কি বলা হয়েছে তোমার, যে সিস্টেম ইন্টিগ্রিটি প্রোটেকশন। তো মানে এখানে তোমার প্রোটেকশন মেকানিজম ডিরেক্টলি এমবেডেড ইনটু দা হার্ডওয়্যার কার্নেল, ঠিক আছে? হার্ডওয়্যার কার্নেলে প্রোটেকশনটা এমবেডেড করে দেওয়া হয়। আর একটা হলো সিস্টেম কল ফিল্টার, মানে ফিল্টারিং, মানে তোমার একটা মানে ফায়ার ওয়ালের মতো থাকবে হার্ডওয়্যারে, যেরকম ফায়ার ওয়াল আছে, মানে মানে when you মানে মানে কি বলবো, যে তুমি যখন একটা সিস্টেম কল জেনারেট করবা, হ্যাঁ, মানে এটাকে একটা ফিল্টারের মাধ্যমে চেক করা হবে whether the system call is allowed or not allowed for that process, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে তোমার মানে ইনবিল্ড হার্ডওয়্যারে প্রোটেকশন করা বা হার্ডওয়্যারে প্রোটেকশনটা ইনবিল্ড থাকে, আর একটা হলো সিস্টেম কলের মাধ্যমে প্রোটেকশন চেক করা হয়। আর একটা করা হয় কি, এটা মানে খুব মানে ইন্টারেস্টিং, এটা হলো স্যান্ডবক্সিং করা হয়। স্যান্ডবক্সিং এ কি করা হয়, মনে করো সাপোজ দেয়ার ইজ আ সিস্টেম হুইচ ইজ রান বাই মিলিয়ন অফ ইউজার। একটা সিস্টেম আছে যেটাকে তোমার ধরো 1 মিলিয়ন ইউজার এই সিস্টেমটাকে ইউজ করে। এখন তুমি এর মধ্যে যদি কোনো নতুন প্রোটেকশন টেকনিক দিয়ে চেক করতে চাও, হ্যাঁ, বা তুমি নতুন কোনো প্রোটেকশন টেকনিক নিয়ে, কারণ প্রোটেকশন তো একটা অনগোয়িং প্রসেস, তুমি রেগুলার বেসিসে তোমার প্রোটেকশন মডিফিকেশন এগুলো করতেই হবে। তাহলে তুমি মানে এটা যদি সরাসরি এখানে করো, এবং ওই সরাসরি ওই চেক করার সময় তখন তো এই পুরো সিস্টেমটা কি একটা ভালনারেবল সিচুয়েশনে আছে না? তখন যদি বাহির থেকে অ্যাটাকাররা, তুমি ধরো কোনো একটা টেস্ট পর্যায়ে আসো, কোনো একটা কিছুতে প্রোটেকশন নিয়ে টেস্ট না, এই টেস্ট পর্যায়ে আসো, তাহলে টেস্ট করছো, তুমি তো আজ শোন না যে প্রোটেকশনটা বা এখানে ঠিক মতো কাজ করছে কিনা। তখন যদি বাহিরের অ্যাটাকাররা এখানে অ্যাটাক করে, তাহলে তোমার এই যে মিলিয়ন অফ ইউজার যে আছে তারা কিন্তু সবাই অ্যাফেক্টেড হইতে পারে। এই জন্য মানে বেস্ট ওয়ে কি তোমার স্যান্ডবক্সিং করা। স্যান্ডবক্সিং করা মানে কি, যে পুরো সিস্টেমের একটা মিরর কপি, হ্যাঁ, নিয়ে সেইখানে টেস্টিং গুলো করা, এই টেস্টিং গুলো এখানে করা। এবং এই মিরর কপিটা এই মিলিয়ন অফ ইউজার এরা কি সরাসরি এটাকে এক্সিকিউট করে না বা ইউজ করে না। তাহলে তুমি যখন এখানে টেস্ট করতেছো, তখন যদি অ্যাটাকাররা এখানে অ্যাটাক করে, তাহলে ইউজারটা এখান থেকে কি বলবো তোমার মানে মানে ফ্রি থাকবে, ঠিক আছে? মানে ইউজাররা মানে অ্যাটাক হবে না। তো তুমি যদি এটা তোমার সিস্টেমটা যদি এ হয়, তোমার মিরর সিস্টেমটা হবে তোমার এ ড্যাশ বা এ প্রাইম, তুমি এরকম একটা কিছু নাম দিবা, দিয়ে তুমি এখানে তুমি টেস্ট সিস্টেম করবা, ঠিক আছে? তো ইফ দ্য সিস্টেম মানে এ ড্যাশ ইজ কম্প্রোমাইজ, তো মানে হিয়ার দ্য ইউজার গেট আনএফেক্টেড, মানে এখানে যদি এটা কম্প্রোমাইজ হয়ে যায়, তোমার ইউজার গুলো আনএফেক্টেড থাকবে। তো কোনো কিছু
প্রোটেকশন রিলেটেড টেস্ট করতে চাইলে হ্যাঁ কপি করে কপি ভার্সনে আর কি টেস্ট করবো, মানে যার ফলে আমার ইউজাররা সরাসরি কখনো এফেক্টেড হবে না, বা এই সিস্টেমটাকে যেটাতে আমি কপি ভার্সনে করছি এটাকে সরাসরি ইউজারটা অ্যাক্সেসও করে, এটাকে তোমার স্যান্ডবক্সিং বলতে। এরপরে ল্যাঙ্গুয়েজ বেসড প্রোটেকশন, ল্যাঙ্গুয়েজ বুঝতেছো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তোমরা অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করো। The language-based protection means using a programming language itself to define and enforce security and protection rules. ঠিক আছে, যে ইউজুয়ালি বেসিক্যালি কি হয়, প্রোটেকশনটা তো একটা অনগোয়িং, সবসময় তোমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা লেভেলেই তোমার প্রোটেকশন চলতেছে। হ্যাঁ, যখন আমি প্রোটেকশন গুলো তোমার টেকনিক গুলো যখন আমি ডেভেলপ করি, হার্ডওয়্যার লেভেলেও ডেভেলপ করতে থাকি এবং সফটওয়্যার লেভেলেও কিন্তু আমি ডেভেলপ করতে থাকি। ফর ইমপ্রুভমেন্ট পারপাস, মানে যে ওয়ার্ক বোথ, মানে হার্ডওয়্যার আর সফটওয়্যার, যারা ডিজাইনার আছে তারা দুই লেভেলেই কিন্তু কাজ করে। তো মোস্ট অফ দ্য টাইম ইন হার্ডওয়্যার লেভেল, হ্যাঁ ডিরেক্টরি মানে হার্ডওয়্যার লেভেলে কি হয় তোমার, যে আমি যদি কোনো কিছু হার্ডওয়্যার লেভেলে ইম্পোর্ট করতে চাই, ধরো কোনো একটা প্রোটেকশন কোনো কিছু আমি হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি এবং যদি এটা না পারি, তখন আমি কি করব, এটার করসপন্ডিং ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন লেয়ারে আমি মুভ করব এবং সেখানে এটা সফটওয়্যার লেভেলে আমি ইম্পোর্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমার ডিফারেন্ট ফিচার আছে, তো সেক্ষেত্রে তোমার মানে তোমার ইমপ্লিমেন্টটা বা ইম্পোর্ট করার অপশনটাও তোমার ডিফারেন্ট হবে। So instead of relying only on hardware or operating system for security, the programming language itself helps enforce safety and access control, making program more secure by design.